পর ফিরে এলাম আশার বাংলাদেশে। যে আব্দুল বাকি, আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে দখলের ফলে জীববৈচিত্র্য বা প্রাণীর উপরে কি ধরনের প্রভাব পড়ছে। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে দখল আর একটা হচ্ছে দূষণ। দখল মানে হচ্ছে আপনার বাড়ি দখল করে নিয়ে গেছে। এখন আপনার যদি বাড়ি না থাকে, আপনার আবাসস্থল যদি না থাকে, তাহলে আপনি সেখানে সার্ভাইভ করবেন কিভাবে? কাজে ভরাটের ফলে যেটা হচ্ছে সেটা তার বাসস্থানটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার আর বাসস্থান থাকছে না। কাজেই দূষণের চেয়ে দুটোই দুষ্ট কাজ, তার ভিতরে বড় দুষ্ট হচ্ছে দখল করা। এবং আমরা এতদিন পর্যন্ত দূষণ নিয়েই কথা বলছিলাম, কিন্তু আমাদের মনে হয় এখন সময় এসছে যে আরও স্ট্রংলি ভয়েস রেজ করা, যে দখলটাকে বন্ধ করা। দূষণটাকে আমরা যে কোনো মুহূর্তে লং টার্মে প্রোগ্রাম নিয়ে আমরা হয়তো আবার পূর্বাবস্থায় নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু দখল হয়ে গেলে তখন কিন্তু আর কিছুই পারা যাবে না। এখানে এই ডলফিনও থাকবে না, ফিশও থাকবে না, কোনো ধরনের প্রাণীই পাবেন না আপনি, যেহেতু তার বাসস্থানই পাবেন না। তো যেই প্রাণী ইতিমধ্যে আমরা জেনেছি যে বর্ষায় অনেক প্রাণী থাকে এবং পরে একেবারেই পাওয়া যায় না। এবং আরেকটি জিনিস যে বুড়িগঙ্গা এবং তুরাগের ক্ষেত্রে যেটি বেশি এর আগেও জানতে চেয়েছিলাম, যে যেই কতগুলি পিলার দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা কি এই পিলারটা যেটা মানে জীববৈচিত্র্যের দিক থেকে, প্রাণীর দিক থেকে এটা যথাযথভাবে আমাদের দিক থেকে আমরা বলবো যে এটা কখনোই যথাযথভাবে দেওয়া হয় নাই। কারণ নদীর সীমানাটা হচ্ছে যে বর্ষাকালে পানিটা কতদূর পর্যন্ত গড়িয়ে যায় ততটুকু পর্যন্তই হচ্ছে নদীর সীমানা। কিন্তু আপনি যদি তুরাগ অথবা বুড়িগঙ্গা, বিশেষ করে তুরাগে যান, এত ন্যারো জায়গার ভিতরে পিলারগুলি দিয়েছে এবং পিলারগুলির পরের থেকে এখন যে ভরাট হয়ে যাচ্ছে, তার মানে এখানে আর এই পিলারগুলি যারা দাবি করেছিলেন তারা হয়তো ঠিক জন্যই দাবি করেছিলেন, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করেছেন তারা শোনা যায় যে রায়ের কপিটা ঠিক মতো, ইনস্ট্রাকশনটা, জাজমেন্টদের ইনস্ট্রাকশনটা ঠিক মতো তারা ইমপ্লিমেন্ট করেন। না হলে এটাকে দ্রুত উঠায় নেওয়া উচিত, না হলে তুরাগের এই আবাসস্থল থাকবে না, কোনো প্রাণীর আবাসস্থল থাকবে না। এখন আমি তাবাসসুমের কাছে একটু জানতে চাইবো যে আপনি যখন গবেষণা করছেন তখন তো এই যে ডলফিন পাচ্ছেন, এদেরকে নানান ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। খাবারের একটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি, যেই নৌযানগুলি চলে এগুলির সঙ্গে কি কোনো ধরনের সংঘর্ষ বা এগুলির প্রপেলারে লেগে কোনো দুর্ঘটনা হয়? আমার স্টাডির সময় আমি যখন ফিশারম্যানদের ইন্টারভিউ নেই, তো এখন পর্যন্ত কোনো প্রপেলার কলিশন আমরা পাই নাই। তো ওরা অ্যাডাপ্টেড হয়ে গেছে, এখানে এত কার্গো যাচ্ছে প্রতিদিন, তো ওই কার্গোর সাথে ওদের অ্যাডাপ্টেশন চলে আসছে। ওরা এখন কার্গো স্কিপ করে মুভ করতে পারে। তো এখনও আমরা প্রপেলার কলিশন পাই নাই। তো জেলেদের কথা বললেন যে এই নদী এলাকায় এখন কি কোনো পেশাদার জেলে আর আছে? সেটা 3 and 4 মান্থসের জন্য থাকে। আচ্ছা, মানে মৌসুমী পেশা হিসেবে তারা এটা, নাকি এরা একটা সময়ে পেশাদার জেলেই ছিলেন কিন্তু এখন যেহেতু অন্য সময় মাছ পাওয়া যায় না সেই জন্য তো তারা চেঞ্জ করে নেয়, 3 মাস 4 মাস তারা এই পেশায় থাকে, ফিশিং এর অ্যাক্টিভিটির মধ্যে থাকে তারা, আর বাকি অন্য মাসগুলো তারা অন্য কাজে করে। এখানে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পার্মানেন্ট ফিশারম্যান বলি আমরা, যারা ফিশের হারভেস্টিং এর উপর ডিপেন্ড করে। এই বুড়িগঙ্গা এবং তুরাগ নদের পাশে প্রায় 3-4টা ফ্যামিলি ভিলেজ আছে, সেখানে প্রায় 150 পরিবারের মতো বসবাস করে। সবচেয়ে দুঃখজনক হলো যে যখন ফিশিং মাছ পাওয়া যায় তখন এখনও তারা হারভেস্ট করে, কিন্তু রেস্ট অফ টাইমটা যেহেতু শহরের কাছে, সেহেতু তারা মাইগ্রেট করে অন্য পেশায় চলে যায়। এবং এটা দুঃখজনক হলো সত্য যে তাদের ভিতরে থেকে কিছু কিছু ফিশারম্যান তারা অন্য দেশে চলে গেছে, যেহেতু এখানে সে ফিশিং করতে পারছে না এবং সে অন্য কোনো কাজ করতে পারে না। ফলে মানে পেশার জন্য যেটা মাইগ্রেশন হয়, হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। আমরা এটাকে কখনোই এনকারেজ করব না যে একটা প্রতিকূল পরিস্থিতির জন্য তাকে তার পেশাটাকে সে ছেড়ে দিয়ে তাকে অন্য পেশায় যাচ্ছে, এটা তার জন্য খুবই কষ্টকর। মানে যখন বুড়িগঙ্গা বাঁচানোর কথা বলা হয় তখন এই জিনিসগুলিও মানে বিবেচনায় আসা প্রয়োজন, যে প্রাণী তার এটা আবাসস্থল, তার একটা অধিকার আছে। যারা এইটার উপরে নির্ভর করে চলছেন, ফিশারম্যান এবং যারা নৌযান
চালান, সেই দিক থেকে সেই কনসার্নগুলি আমাদের একটু কম দেখা যায়। এ বিষয়ে এটা সত্যি, এখন পর্যন্ত ভলান্টারি সার্ভিস যারা মানে পরিবেশ নিয়ে যারা কথা বলছেন তারা নিজেরাই কথা বলছেন। তো আমার মনে হয় যে এখন সময় আসছে যারা এই রিভারের উপর বেনিফিশিয়ারি, যেই কর্নারেই থাকুক না কেন, কাউকে সবাইকে যদি একত্রিত করে আরও ভয়েসটা রেজ করা যায়, তখন মনে হয় যে যে কোনো সরকারের জন্য এটাকে ইমপ্লিমেন্ট করা, দ্রুত ইমপ্লিমেন্ট করা খুব সহজ হয়ে যায়। আমরা আবার একটু ফিরে আসি ডলফিনের বিষয়ে। ডলফিন এটা এখন বলা যায় যে প্রতিকূল পরিবেশের মধ্যেই আছে। তো এই প্রতিকূল পরিবেশ থেকে তাদেরকে যদি অনুকূল পরিবেশে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে প্রাণীবিজ্ঞানীদের ভূমিকা কি থাকবে? সেখানে তো প্রথমেই আমি যেটা বলছিলাম যে বর্তমান গভর্নমেন্টের একটা ভালো প্রোগ্রাম ছিল, যেটা যমুনা নদী থেকে পানিটা নিয়ে আসে, এটাকে বাস্তবায়ন করা। আমি সরকারের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবেদন করব, অনুরোধ করব, যাতে ওনারা অনেক ভালো কাজ করছেন, তার ভিতরে এই কাজটুকু আমরা যতটুকু দেখেছি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই গত 15-20 বছরে বেশ কিছু বসতি গড়ে উঠেছে ওই ক্যানেলটা আগে যেখানে যেই রুটে ছিল। তারাও এক ধরনের এখন উল্টো প্রেসার গ্রুপ হয়ে গিয়েছে যেন এই দিক দিয়ে আর নতুন করে নদী খনন করা না হয়। তো সেই জিনিসগুলিও আমার মনে হয় যে যদি একটু আলোচনায় নিয়ে আসা যায়, কারণ বুড়িগঙ্গা তো অবশ্যই ঢাকার পরিচয়ের সঙ্গেই সংশ্লিষ্ট। তো আমাদের জীবন কেমন সেটা দেখার জন্য বুড়িগঙ্গার পানিতেই সেটার প্রতিফলন পাওয়া যাবে। তাবাসসুম, আপনি যে নদীর পাড়ে যাচ্ছেন, মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে মানুষের কাছে কেমন সাড়া পান? বা আপনি একটি মানে যদি আমি জেন্ডার পার্সপেক্টিভ থেকে বলি যে একটা মেয়ে যাচ্ছে তাদের কাছে, নদীতে কাজ করছে, এইটার প্রতিক্রিয়াটা কেমন? না, আমার এক্সপেরিয়েন্স ভালো। আমার সাথে মাস্টার্সের কিছু শিক্ষার্থী যাচ্ছে, অনার্সের কিছু ছেলেমেয়ে যাচ্ছে, তো সমস্যা হয় না কোনো। আর ইন্টারভিউ টাইমে তারা এগারলি দিচ্ছে ইন্টারভিউ। ডলফিনের ব্যাপারে হয়তো যখন পলিউশনের কথা জিজ্ঞেস করি বা তখন হয়তো অনেকে একটু ভয় পায়। এটা পলিউশনের জন্য হতে পারে, পলিউশনের কথা যখন জিজ্ঞেস করি হয়তো তখন একটু ভয় পায়। তাছাড়া এগারলি তারা পলিউশনের সঙ্গে অনেক প্রভাবশালীরা জড়িত থাকে, সেই জন্য ওই বিষয়ে তথ্য সংগ্রহ করা। তাছাড়া এগারলি অন্য তারা রেসপন্স করে। আচ্ছা, ডলফিনের ব্যাপারে সাধারণ মানুষের মানে ধারণাটা কি, পারসেপশনটা কি, মাছের সঙ্গে এটার কি পার্থক্য? হ্যাঁ, অনেকে মাছ মনে করে, আবার অনেকে জানেই না। হয়তো নদীর পাশে যারা থাকে তারা হয়তো জানে, আর অনেকে হয়তো ডলফিন সম্বন্ধে জানেও না, বা এই বুড়িগঙ্গা, ঢাকার পাশে বুড়িগঙ্গায় যে ডলফিন আছে এই সম্বন্ধে অনেকেই জানে না। এটা একটা আসলে এই বিষয় যে এখানেও এখনো ডলফিন আছে। অথবা সাধারণ মানুষ যখন শুশুক দেখে সেটাই যে ডলফিন, ডলফিন বললে এক ধরনের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে, আর শুশুক বললে মনে হয় যে অন্য কিছু, কমন জিনিস। হ্যাঁ, সেটা ওরা আমি যখন ইন্টারভিউ নেই তখন তারা শুশুকই বলে। এখনো কনসেপশনটা চেঞ্জ হয় না সাধারণ, কিন্তু অনেকে হয়তো জানেও না যে শুশুকই এক ডলফিন, এবং ডলফিনের খুব খুব কিছু জনপ্রিয় প্রজাতিও আছে, এগুলি নিশ্চয়ই সেই প্রজাতিগুলির না, এবং অনেকে এটাকে হার্মফুলও মনে করে। আচ্ছা, একটা ডলফিন সাধারণত কতদিন বাঁচে? এটা 30 থেকে 35 বছর পর্যন্ত। 30 থেকে 35 বছর। এটার তুরাগে কি কোনো ধরনের তাদের আবাসস্থল বা রিপ্রোডাক্টিভিটির আছে? আমরা বেবি পাচ্ছি, যখন আমাদের সার্ভেতে আমরা প্রতি সার্ভে দেখতে প্রায় 5 থেকে 6টা বেবি পাই। এখন আমাদের ইয়েতে হচ্ছে যে এটা একটি কি ফ্র্যাগমেন্টেড পপুলেশন নাকি এটাকে ট্র্যাপ একটা পপুলেশন। যদি রিড করতে পারে এটা, তাহলে হয়তো সার্ভাইভ করে যেতে পারে, কিন্তু ফ্র্যাগমেন্টেড পপুলেশন যদি হয়ে থাকে তাহলে খুবই ডিফিকাল্ট এটাকে সার্ভাইভ করানো।
মানে এরাই শেষ জেনারেশন এরাই শেষ জেনারেশন হিসেবে হয়তো থেকে যাওয়ার continue একটা। করবে। সাধারণভাবে কি বাংলাদেশের ডলফিন নিয়ে কোনো ধরনের গবেষণা আছে? কারণ আগে ধরেন 20-30 বছর আগে কিন্তু যমুনা নদী, পদ্মা নদীতে এমনি সাধারণ একটা ভ্রমণেও কিছু ডলফিন দেখা যেত, যেটা এখন আর দেখা যায় না। এটা কি কোনো ধরনের সার্ভে আপনাদের দিক থেকে? আমাদের অনেকেই এখানে কাজ করেছেন।